আমাদের আজকের ভৌতিক নিবেদন রাতের শেষে। রাতের শেষে সে আমাকে বাড়ি পৌঁছে দিল। সেদিন রাতে ঘটনাটা কিভাবে শুরু হয়েছিল তা আজও বুঝতে পারি না। জীবনে অনেক অদ্ভুত জিনিস দেখেছি, কিন্তু ওই অভিজ্ঞতা ওটা একেবারেই আলাদা। শহরে থাকতে থাকতে গ্রামটা অনেকটাই ভুলে গেছিলাম, কিন্তু মাসির শরীর খারাপ শুনে হঠাৎই সিদ্ধান্ত নিলাম রাতেই গ্রামে গিয়ে দেখে আসবো তাকে। সবাই বারবার বলেছিল রাতের রাস্তা ধরে একা না যেতে, কিন্তু কাজের ব্যস্ততার জন্য সেদিন সন্ধ্যার পরই বের হতে পেরেছিলাম। বাস থেকে নামতেই দমকা ঠান্ডা হাওয়া আমার মুখে এসে লাগলো। একটা আশ্চর্যজনক নীরবতা। মনে হচ্ছিল পুরো গ্রামের ওপর একটা অদ্ভুত চাদর ঢেকে আছে। রাস্তার দুধারে লম্বা তাল গাছ, কাঁচা রাস্তা আর ঘুটঘুটে অন্ধকার। শুধু দূরে কুকুরের হাউমাউ শব্দ। ফোনে লাইট জ্বালিয়ে অগত্যা হাঁটা শুরু করলাম আমি। 5 মিনিট পরেই লাইটটা হঠাৎ নিজে থেকেই কেমন যেন বন্ধ হয়ে গেল। লাইটের ব্যাটারিটা ফুল ছিল, কিন্তু তবুও বারংবার জ্বালাতেই সেটি বন্ধ হয়ে যেতে লাগলো। আবার অন করলাম, কিন্তু পরক্ষণেই আবার অফ। 3 বার একই হলো। শেষে জ্বলে থাকলো, কিন্তু অদ্ভুতভাবে স্ক্রিন ঠান্ডা হয়ে গেল। গ্রামের যে বাঁশবাগানটা রাস্তার ধারে পড়ে, সেখানে পৌঁছতেই হঠাৎ বাতাস কেমন যেন থমকে গেল। এমন থমথমে নীরবতা, মনে হয় কেউ নিঃশ্বাস ফেলে ঘাড়ের কাছে দাঁড়িয়ে আছে। অগত্যা আমি হাঁটছি। হঠাৎ শুনলাম পেছন থেকে খুব ম্লান গলায় কেউ ডেকে উঠল, এই কণ্ঠস্বর শুনে আমি থেমে গেলাম, কিন্তু পেছনে তাকানোর সাহস হলো না। মনে মনে ভাবলাম হয়তো কারোর ভুল শোনা। আবার হাঁটতে শুরু করতেই একটু জোরে শোনা গেল সেই কণ্ঠস্বর। এবার সে বলে উঠল, দাঁড়াও তো, দাঁড়াও, এই দাঁড়াও, দাঁড়াও। এবার আমি ঘুরে দাঁড়ালাম, কিন্তু অদ্ভুত বিষয়, কেউ কোথাও নেই। কিন্তু বাতাসে খুব হালকা একটা কাঁপুনির শব্দ, যেন কেউ ঠিক শক্তির অভাবে কথা বলছে। অগত্যা আমি দ্রুত হাঁটতে শুরু করলাম। মাসির বাড়ি আর 2 মিনিট দূরে, কিন্তু অদ্ভুতভাবে মনে হচ্ছিল পেছনে কেউ যেন হাঁটছে। পায়ের শব্দ একবার থামলে পেছনের শব্দটাও থেমে যাচ্ছে। আবার আমি হাঁটলে সেটাও যেন হাঁটছে আমার পিছু পিছু। আমি থামলে সেটাও থেমে যাচ্ছে। মাসির বাড়ির সামনে পৌঁছে দেখি দরজা আধ খোলা। ভেতর থেকে আলো বেরোচ্ছে, কিন্তু অস্বাভাবিক নীরবতা। আমি ডাকলাম, মাসি, মাসি, তুমি শুনতে পাচ্ছ মাসি? মাসি! কোনো উত্তর নেই। ভেতরে ঢুকতেই দেখি মাসির বিছানা গোছানো, কিন্তু মাসি কোথাও নেই। উনুন নিভে গেছে। ঘরের সব দরজায় তালা দেওয়া, কিন্তু সামনের দরজাটা খোলা। কেন খোলা সেটার কারণ আমি বুঝে উঠতে পারলাম না। আমি ফোন করে মাসির ছেলেকে জিজ্ঞাসা করলাম,
সে বলল, মাসি তো আজ সকালেই হাসপাতালে গেছে, তোকে তো মেসেজও করেছিলাম, কেন তুই দেখিসনি? আমি বললাম, তাই? কই না তো, আমি তো এরকম কিছু পাইনি। আর তাছাড়া নেটওয়ার্কও ছিল না বোধহয়, তাই হয়তো আসেনি মেসেজটা। অগত্যা ফোন রেখে বারান্দায় বসার সাথে সাথেই দেখলাম দরজার পিছনে যেন কারোর ছায়া নড়ছে। আমি হঠাৎ উঠে দাঁড়ালাম, কিন্তু কোথাও কিছুই নেই। তারপর পেছনের উঠোন থেকে হঠাৎ ঠক করে একটা শব্দ। মনে হলো কেউ ইচ্ছে করে পাথর ছুঁড়ে মারল। আমি উঠে গিয়ে তাকাতেই দেখলাম জলের কলের পাশে একটা ভিজে পায়ের ছাপ, একদম হুবহু মানুষের পায়ের মতো, কিন্তু অদ্ভুতভাবেই খুব লম্বা। আর তার আকার কোনো সাধারণ মানুষের মতো নয়। মনে হচ্ছিল আমার শরীর জমে বরফ হয়ে যাচ্ছে। ঠিক তখনই সামনের দরজা ধীরে ধীরে কিরমির করে বন্ধ হয়ে গেল। আমি দৌড়ে গিয়ে দরজা ধরতে যাব, ঠিক তখনই পেছন থেকে আবার সেই কণ্ঠস্বর, একদম না, এদিকে তাকিও না, তাকিও না, এদিকে তাকিও না। আমি আচমকা ফিরে তাকালাম, কিন্তু কেউ নেই সেখানে। কিন্তু ঘরের বাতাস ক্রমশ ভারী হয়ে গেল, যেন কারোর উপস্থিতি স্পষ্ট বুঝতে পারছি। হঠাৎ মনে হলো কেউ খুব কাছে দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছে। আমি ফোনের লাইট জ্বালাতেই সেই আলোতে দেখলাম বিছানার পাশে দাঁড়িয়ে আছে একটা অদ্ভুত আকার জাতীয় কিছু, মানুষের মতো অথচ মানুষ নয়। উচ্চতা অতিরিক্ত বেশি, মুখ অস্পষ্ট, চোখ দুটো গভীর কালো দাগের মতো, কিন্তু শরীর থেকে ক্রমাগত জল পড়ছে, যেন সে নদী থেকে উঠে এসেছে। আমি পিছিয়ে যেতে যেতেই দরজা খুলে বাইরে দৌড়ে বেরালাম। অগত্যা রাস্তার দিকে ছুটছি ক্রমশ, কিন্তু সেই অদ্ভুত সত্তাটি পিছনে আসছে কিনা সেটাও ঠিক বুঝতে পারছি না। হাঁপাতে হাঁপাতে বাঁশবাগানের কাছে এসে থামলাম। হঠাৎ পিছন থেকে খুব মৃদু একটা হাসির শব্দ অনুভূত হলো। তুই আমায় দেখে ফেললি। আমার কাঁধের ওপর ঠান্ডা বাতাসের মতো কিছু ছুঁয়ে গেল। আমি ঘুরতেই দেখি কেউ নেই, কিন্তু সামনে রাস্তার ওপর দাঁড়িয়ে আছে একটা বৃদ্ধ, পরনে সাদা ধুতি, ছেঁড়া গামছা, মাথায় চুলের অবশিষ্ট কিছু নেই, কিন্তু হাঁটার ভঙ্গি দেখে বুঝলাম এই লোকটা নিশ্চয়ই জীবিত নয়। সে বলল, এই রাস্তায় একা হাঁটা যায় না রে, আমি তোকে বাড়ি পৌঁছে দিচ্ছি। আমি একদম কথা বলতে পারছিলাম না, কিন্তু আশ্চর্যভাবে লোকটা হাঁটতে শুরু করলো। আমিও পিছনে পিছনে হাঁটলাম। রাস্তার মাঝপথে হঠাৎ লোকটা থামলো বলে, তোরা শহরের লোক, ভূতের উপকার বুঝবি না, বুঝবি না। আমি কাঁপা গলায় বললাম, কে 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 আপনি? হ্যাঁ, কি চান? কে কে আপনি? সে ধীরে ধীরে মুখ তুলে বলল, আমি তোর সামনে দাঁড়িয়ে থাকা মানুষ নয় রে, আমি যে তোকে ডাকছিলাম। হ্যাঁ, আমি তোকে ডাকছিলাম।
আমার পুরো শরীর জমে গেল এই কণ্ঠস্বর শুনে। সেই লোকটা যেন অল্প অল্প আড়াআড়ি হাসল। তার মুখের দুই পাশে ছায়া লম্বা হয়ে গেল, আর আমি দেখলাম লোকটা ঠিক মানুষের মতো নেই, তার ছায়াও নেই। হাঁটার সময় মাটি ছোঁয় না তার দুইটি পা। এই দেখে আমি ভয়ে পিছিয়ে যেতেই সে বলে, না 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 না, ভয় পাবি না, আমি তোকে কিচ্ছু করতে আসিনি, কিচ্ছু করতে আসিনি। না 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 না, ভয় পাবি না, ভয় পাবি না। তারপর রাস্তার ওপাশের পাহাড়ি পুকুরের দিকে তাকিয়ে বলল, ওই যে দেখতে পাচ্ছিস, আমি ওই পুকুরেই ডুবে মরেছিলাম। এই তোর মতোই রাতের বেলা একা ফিরতে গিয়ে আমি মরে গেছিলাম। আজ তোকে অন্য কেউ ডেকে নিয়ে যেতে চাইছিল, আমি না এলে তুই যে বাঁচতিস না রে, বাঁচতিস না। এই কথা শুনে আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম। সে আবার বলল, যা 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 যা, ফিরে যা এবার, আজ রাতে ঘর ছেড়ে বেরোস না। তোর পিছনে যে আসছিল সে এখনো গেছে না, এখনো গেছে না। আমি দৌড়ে বাড়ির দিকে ছুটলাম, আর পেছন ফিরে দেখার আমার সাহস হলো না। বাড়িতে ঢুকেই দরজা বন্ধ করলাম। দম ফেলার আগেই বাইরে থেকে শোনা গেল টিক টিক টিক, অর্থাৎ জানলার কাছে কেউ নখ দিয়ে আঁচড় কাটছে ক্রমাগত। আমি চিৎকার করে উঠলাম ভয়ে। চোখের সামনে নেমে এলো গভীর অন্ধকার। পরদিন সকালে গ্রামের লোকজন এসে দরজা খুলে আমাকে অজ্ঞানরত অবস্থায় পেল। ওরা বলল সারা রাত ধরে আমার বাড়ির চারপাশে কেউ যেন হাঁটাহাঁটি করছিল, কিন্তু মানুষের মতো কেউ নয়, বরং ভিজে পায়ের শব্দ আর গায়ে হালকা কাঁপুনির মতো গুঞ্জন। মাসির বাড়ির পাশের পুকুরটা গ্রামের সবাই মানা করে, কারণ সেখানে নাকি প্রতি বছর ওই সময়ে কেউ না কেউ ডুবেই যায়। আর যে সত্তা আমাকে বাড়ি পৌঁছে দিয়েছিল, ওই পুকুরেই নাকি 12 বছর আগে এক যুবক মারা গিয়েছিল। কিন্তু যে আমাকে ডাকছিল, যে আমাকে টেনে নিয়ে যেতে চাইছিল, সে তাহলে কে? তার উত্তর আজও আমি জানি না। শুধু এটুকুই জানি, সেই রাতের পর আমি আর কখনো গ্রামে রাত কাটাতে সাহস পাইনি, কারণ আজও মাঝরাতে কখনো কখনো মনে হয় কেউ আমার পিছনে দাঁড়িয়ে খুব মৃদু গলায় বলে, এদিকে এদিকে। সকালে যখন আমার চেতনা ফিরে এলো, চারপাশে গ্রামের লোকজন জটলা করে দাঁড়িয়ে রয়েছে, আমার মাথায় জল ঢালছে। কেউ আবার খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে, রাতে কি দেখলি তুই? আর আর অমনভাবে কাঁদছিলিস কেন? হ্যাঁ, জানালায় কে ছিল ওটা? কিরে বল না। আমি যদিও তাদের কথায় কিছুই উত্তর দিইনি। রাতের ঘটনা ততটাই পরিষ্কার মনে আছে যতটা দিনের আলো ফুটে ওঠে। কিন্তু একটা কথা আমি তখনও বুঝে গেলাম, যে আমাকে পথ দেখিয়ে পৌঁছে দিয়েছিল আর যে আমাকে ডাকছিল, তারা দুজনেই আলাদা সত্তা। একজন আমাকে বাঁচিয়েছিল আর একজন আমাকে টেনে নিতে চাইছিল। মাসির বাড়ির উঠোনে বসে চোখের সামনে সবকিছু ভাসছিল। রাতভর জানালায় নখের আঁচড়, বাইরে কারোর হাঁটার শব্দ, আর পুকুরের দিক থেকে ভেজা গন্ধ। সবকিছুই যেন এখনো চারিদিকে তাজা। মাসির ছেলে এসে বলল, হ্যাঁ রে দাদা, তুই এসেছিস শুনেই মা খুব খুশি হয়েছে জানিস তো। তবে আজ তোকে হাসপাতালে নিয়ে যেতে পারবো না রে। পুরো গ্রাম আজ অশুভ মনে করছে, বুঝলি তো। আমি এই কথা শুনে তাকে জিজ্ঞেস করলাম, কেন? এটা আবার কেমন তর কথা? ও বলল, কারণ
ওই গত রাতে আবার একজন নিখোঁজ হয়েছে, বুঝতে পারলি? এই আমাদের এখানেই থাকে, তাকে নাকি খুঁজেই পাওয়া যাচ্ছে না। এই শুনে আমার হাত ঠান্ডা হয়ে গেল। আমি বললাম, নিখোঁজ হয়েছে মানে? কোথায়, কিভাবে? ওর উত্তর শুনে বুক শুকিয়ে গেল। সে বলল, আরে ওই মাসির বাড়ির পিছনের যে পুকুরটা আছে না, সেখান থেকেই নিখোঁজ হয়েছে, বুঝলি? হাড় পর্যন্ত হিম শীতল হয়ে গেল এই কথা শুনে আমার। কারণ ওই পুকুরেই তো সেই বৃদ্ধ বলেছিল যেখান থেকে সত্তা বের হয়। আমি ওর এই কথা শুনে কিছুই বললাম না। চা খেতে খেতে খেয়াল করলাম গ্রামের লোকজন আমাকে একটু দূরত্ব থেকেই আড়াল থেকে দেখছে, যেন আমি কোনো অজানা ছোঁয়া নিয়ে ফিরেছি। কেউ কথা বললেও তার চোখে ভয়। এমন সময় পেছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো, এসো আমার সাথে একটু, এদিকে এসো। ঘুরে দেখি গ্রামের প্রবীণ পুরোহিত শিবানন্দ ঠাকুর। গোটা গ্রাম ওনাকে সম্মান করে। আমাকে নিয়ে গেল পুকুরের ধারের বট গাছের তলায়। ওখানে দাঁড়াতেই মনে হলো বাতাস শুকিয়ে গিয়েছে, চারদিকে এক অদ্ভুত নীরবতা। পুরোহিত ঠাকুর বলল, তুই যা দেখেছিস তোর ওপর কিছু হাওয়া লেগেছে। এই কথা শুনেই আমি থমকে গেলাম। মানে কিসের হাওয়া? উনি বলল, তুই বাড়ির পথে হাঁটার সময় কেউ তোকে ডাকছিল, তাই না? কিন্তু সেটা কোনো মানুষ ছিল না, সেটা ওর মাটি নয়, আর এই গ্রামের কেউ নয়। সে বাইরে থেকে আসে আর তারপরেই তোর স্পর্শ পেয়েছে। এই কথা শুনে আমার গলা শুকিয়ে গেল। কে? তার মানে সে আমাকে কি চায়? কি চায় ও আমার কাছ থেকে? ঠাকুরমশাই ধীরে ধীরে বলল, তোর শরীর না, তোর ছায়া। আমি বুঝতেই পারলাম না। ছায়া? ছায়া আবার কি? বলুন না, কিসের ছায়া? ঠাকুরমশাই বলল, যে সত্তাকে তুই দেখেছিস তার নিজের কোনো ছায়া নেই, তাই তার পূর্ণ শক্তিও নেই। সে নতুন ছায়া নিয়ে নিতে পারলে সম্পূর্ণ হয়ে যাবে। ঠাকুরমশাইয়ের এই কথা শোনার পর আমার বুক আঁতকে উঠল। মনে পড়ে গেল গত রাতের কথাটা। বৃদ্ধের মতো সত্তার ছায়া ছিল না। ঠাকুরমশাই বলল, ও এবার তোর পেছনে লেগেছে, আজ রাতে তোর কাছে আবার আসবে। ঠাকুরমশাইয়ের এই কথা শুনে এবার আমার পা ক্রমশ অবশ হয়ে গেল। আমি বললাম, তাহলে তাহলে আমি কি করব এখন? কোথায় যাবো ঠাকুরমশাই? বলুন না আমাকে। ঠাকুরমশাই ধীরে ধীরে বলল, আজ রাত হলে তুই ঘরে দরজা আটকাবি, কোনো ডাক শুনলে সাড়া দিবি না, এমনকি জানালার দিকেও তাকাবি না। যাই হয়ে যাক না কেন, বাইরে বের হবি না তুই। তারপর গম্ভীর গলায় যোগ করল, যদি বের হস ও তোর ছায়াটা নিজেই নিয়ে নেবে, মাথায় রাখি সেটা। ততক্ষণে আমার পুরো শরীর কাঁপছিল এই কথা শুনে, কিন্তু এতেই শেষ নয়। ঠাকুরমশাই বলল, শোন, আরো একটা কথা তোকে বলার আছে। যে সত্তা তোকে বাড়ি পৌঁছে দিয়েছিল সে তোকে বাঁচানোর চেষ্টা করেছে, কিন্তু আমি জিজ্ঞেস করলাম, কিন্তু কিন্তু কি ঠাকুরমশাই? বলুন না, কি বলছেন আপনি? ঠাকুরমশাইয়ের চোখ এবার নিচু হয়ে এলো। সে নিজেও আর পুরোপুরি শান্ত নেই। আমি সেদিন দুপুরে মাসির সাথে দেখা করে ফিরলাম। হাসপাতালের রুমে মাসি আমাকে দেখে অঝরে কাঁদতে লাগলো। বলল, বাবা, বাবা তুই খারাপ সময় চলে এসেছিস বাবা, বড্ড খারাপ সময় তুই এসেছিস।
এই বাড়িটা আর আগের মতো নেই রে বাবা, আর আগের মতো নেই। আমি জিজ্ঞেস করলাম, কেন মাসি, কি হয়েছে? মাসি জানালো, শোন শোন তাহলে, তোর মামা যখন মারা গেল তারপর থেকে বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটছে। রাতে হাঁটার শব্দ, জানালায় ঠক ঠকার শব্দ, আর পুকুর থেকে ভিজে গন্ধ আসছিল। আমার মাথা ঝিমঝিম করছিল। মাসির বাড়ির পিছনে যে পুকুর, সেখানেই নাকি মামা ডুবে মারা যায়। কেউ বলে দুর্ঘটনা, কেউ বলে অন্য কিছু অশরীরীর কাণ্ড কারখানা। কিন্তু একটা কথা মাসির মুখ থেকে বেরোনোর পর আমার শ্বাস আটকে গেল। মাসি বলল, তোর মামা মরার আগে 6 মাস ধরে এক কথা বলছো, জানিস তো? রাতে নাকি কেউ আমাকে নাম ধরে ডাকছে, কেউ তোর মামাকে নাকি নাম ধরে ডাকছে, এমনটাই বলতো। এই কথা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেল, ঠিক যেমন গত রাতে আমাকে ডাকছিল। আমি রাতে মাসির বাড়িতে থাকতেই হলো। তার উপর গ্রামে ঝড় বৃষ্টি নামলো, বিদ্যুৎ নেই, চারিদিকে শুধু বৃষ্টির আওয়াজ, মাঝে মাঝে কুকুরের আর্তনাদ। ঘর অন্ধকার, কেবল একটা মোমবাতি টিম টিম করে চলছে। ঠাকুরমশাই বলেছিল, যা শুনবি কোনো শব্দে সাড়া দিবি না। আমি বিছানায় বসে আছি, মোমবাতির আলো দুলছে, বাইরে প্রবল ঝড় বাড়ছে। হঠাৎ ঠিক 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 জানালায় নখের মতো কিছু একটা শব্দ। ধীরে ধীরে দিনের আলো ছাড়া সবচেয়ে ভয়ঙ্কর অন্ধকার তৈরি হলো। আমি মুখ চেপে ধরলাম, কারণ আমি জানি সারা দিলেই আমার বিপদ। হঠাৎ একটা ভেজা গন্ধ ঘরের ভেতরে ঢুকলো। মনে হলো কেউ ভিজে কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর সেই পরিচিত কণ্ঠ, এদিকে এদিকে। ঠিক একই গলা, নরম ভেজা কিন্তু বড়ই অদ্ভুত। আমি কান চেপে বসে আছি, শ্বাসও নিচ্ছি চাপা দিয়ে। কিন্তু হঠাৎ বিছানার পাশে চুপ করে কেউ হেঁটে গেল। একটা ভিজে পদচিহ্ন মাটিতে পড়ল। মোমবাতিটি দপ করে নিভে গেল। তারপরেই সব অন্ধকার। আর ঠিক তখনই কেউ আমার ঠিক কানের সামনে এসে ফিস ফিস করে বলল, তুই ছায়ার দিকে তাকালে দেখবি তোর ছায়া আর তোর নেই। আমি আর থাকতে পারলাম না, চিৎকার করে দরজা খুলে বাইরে ছুটলাম। ঝড়ের রাতে চারিদিকে বাতাসের শব্দ আর মুহুর্মুহু বজ্রপাত। আমি দৌড়ে বাঁশ বাগানের দিকে যাচ্ছি। হঠাৎ সামনে সেই বৃদ্ধ দাঁড়িয়ে, একদম চুপচাপ। আমাকে দেখে বলল, আমি তোকে বাঁচাতে এসেছি, কিন্তু আজ আমার পক্ষে হবে না। আমি কাঁপতে কাঁপতে বললাম, ও কে 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 ও? আর আমাকে ও কেনই বা ডাকছে ও আমাকে? বৃদ্ধের ছায়া আবারও নেই। সে বলল, ও তোর মামা নয়। তাহলে কে ও? সে একদম ধীরে ধীরে বলল, ও সেই সত্তা যে তীরে মরে যাওয়া মানুষের অপরাধ খুঁজে বেড়ায়। আর যদি কাউকে একবার ডেকে নেয়, সে ততক্ষণে আর ফিরে আসে না, যতক্ষণ না তার ছায়া পুরোপুরি শুষে নেয়। এই কথা শুনে আমি ভয়ে পিছিয়ে গেলাম। পেছনে পুকুরের দিক থেকে আমার সেই ডাক, বৃদ্ধ বলল, দৌড়া দৌড়া, দেরি করিস না বাবা, তাড়াতাড়ি দৌড়া, ও কাছেই এসে গেছে, একদম কাছে চলে এসেছে। দৌড়া দৌড়া এখনই, প্রাণে বাঁচতে চাস তো দৌড়া। আমি দৌড়ে মাসির বাড়ির দিকে ফিরলাম।
কিন্তু মনে হলো কেউ আমার পেছনেই দৌড়াচ্ছে আমার সাথে। অগত্যা বাতাস কাঁপছে, বৃষ্টিতে চারিদিকে কাদা ছিটকে যাচ্ছে। বাড়ির দরজায় পৌঁছেই দেখি দরজা নিজে নিজেই বন্ধ হয়ে গেল। জানালার শাটারে কেউ প্রচন্ড জোরে আঘাত করছে বারংবার। তারপর তারপর সেই ভেজা গলা। অবশেষে দরজা খুলল। আমি শক্ত করে দরজা ধরে আছি, কিন্তু দরজা নড়ছে, কেঁপে উঠছে। আর ঠিক তখন বাইরে থেকে আরেকটা গলা, দরজা খুলিস না, আমি আছি, আমি আছি, দরজা খুলিস না। বৃদ্ধ নাকি নাকি অন্য কেউ? দুটো গলার আওয়াজ একসাথে, একটা ভিজে অমানসিক পৈশাচিক, আর একটা গভীর এবং সতর্ক বাণী প্রদান করছে। আমি বুঝতে পারছি না কাকে বিশ্বাস করব। দরজার নিচ দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকছে আর একই সাথে জল ঢুকছে মুহুর্মুহু। ধীরে ধীরে ঘর ভিজে যাচ্ছে। ঠিক তখন বিদ্যুৎ ফিরে এলো। তারপর আমি দেখলাম দরজার নিচে যে জল ঢুকছে সেটা আসলে জল নয়, কালো রঙের পিচ্ছিল একটা তরল, যা মানুষ থেকে বের হওয়ার মতো নয়। অগত্যা ঘর কেঁপে উঠছে। দোকানের শাটারের মতো দরজা ঝাঁকুনি খাচ্ছে বারংবার। এবার বাইরে থেকে দুটো কণ্ঠ একসাথে, খোলো, খোলো, তাড়াতাড়ি খোলো, খুলিস না, খুলিস না, খুলিস না বাবা, খুলিস না, এই খোলো, খোলো না, খুলিস না বাবা, খোলো, না খুলিস না, খুলিস না, খোলো, তাড়াতাড়ি খোলো, না খুলিস না। আমি টের পেলাম বাইরে দাঁড়িয়ে থাকা দুই সত্তার ক্ষমতা সমান নয়। একজন আমাকে বাঁচাতে চাইছে আর একজন আমাকে নিজের কাছে টেনে নিচ্ছে। অগত্যা আমি সাহস করে জানালার ফুটো দিয়ে একটু তাকালাম। আর সেদিন যা দেখলাম, তারপর থেকে আমি জীবনের রাতে কখনো একা হাঁটি না, কখনোই নয়।